হ্যালো স্টুডেন্টস, ফিফথ সেম প্রোগ্রাম কোর্স ফিফথ সেম যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে ফিফথ সেমিস্টারে, তোমাদের GE1 এবার এক্সাম দিতে হবে। GE1 তোমাদের সিলেবাস আছে। GE1-এর যে সিলেবাস সেটা হচ্ছে হিউম্যান রাইটস বা মানবাধিকার। এই মানবাধিকার সম্পর্কে একটা ওভারভিউ আজকে আমি তোমাদের দেবো আজকের এই ক্লাসে। হিউম্যান রাইটস যেমন কাকে বলে, মানবাধিকার বলতে কী বোঝো, এবং ইউএন ডিক্লিয়ারেশনস অর্থাৎ রাষ্ট্রসংঘের যে মানবাধিকার উপর যে বক্তব্য, রাষ্ট্রসংঘ মানবাধিকার বলতে যেটা বুঝি সে কীরকমভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী যে মানবাধিকার এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানে মানবাধিকারকে কীভাবে দেখানো হয়েছে বা মানবাধিকার রক্ষার জন্য কী কী রক্ষা কবচ এর ব্যবস্থা করা হয়েছে, এবং হিউম্যান রাইটস রিলেটেড যে বিভিন্ন লসগুলো রয়েছে, বিভিন্ন আইন, মানবাধিকার সংক্রান্ত যে আইন এবং বিভিন্ন ইনস্টিটিউশনস ভারতবর্ষে গঠিত হয়েছিল, এবং ভারতের যে জাতীয় মানবাধিকার কমিশন, সেই জাতীয় মানবাধিকার কমিশন এর গঠন ক্ষমতা, কার্যাবলী বা কীভাবে এই ভূমিকা পালন করে ভারতবর্ষে, সেটাও যেমন তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। একই সঙ্গে এইভাবে হিউম্যান রাইটস মেনলি GE1 আর কি, এই সিলেবাসটাকে তোমাদের অনুসরণ করতে হবে এবং পরীক্ষার জন্য এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে। তো আজকে আমি আলোচনা করব যে মানবাধিকার কী বা এর যে ডেফিনেশন বা সংজ্ঞা, মানবাধিকার বলতে কী বোঝো সেটা আলোচনা করব। তো মূলত মানবাধিকার কমিশনটা মানবাধিকার যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের অধিকার সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত, অর্থাৎ প্রত্যেকটা মানুষ মানব জাতি এবং জাতি, এই মানব জাতির যে অধিকার, সেই অধিকারসমূহ যাতে সে কী করতে পারে, ভোগ করতে পারে, পাশাপাশি এগুলো যাতে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়, তার যে ব্যবস্থা এবং সেই ব্যবস্থাকে বা সেই অধিকারগুলোকে, মানব জাতির অধিকারগুলোকে রক্ষা করা এবং সেই অধিকারগুলোকে প্রতিপালন করা, একই রকমভাবে কোনো অধিকার যাতে লঙ্ঘিত না হয় সেই ব্যবস্থা করা, এই সমস্ত কিছুর উপরেই কিন্তু মানবাধিকার জড়িত। এবং পরবর্তীকালে বিভিন্ন সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রাষ্ট্রগুলো কিন্তু নিজ নিজ রাষ্ট্রের যে মানুষের অধিকার রক্ষণাবেক্ষণের জন্য বা সেগুলো দেখভালের জন্য বিভিন্ন কমিশন গঠন করে। তো আমরা ভারতের পার্সপেক্টিভে আলোচনা করতে গিয়ে দেখতে পাই যে ভারতবর্ষে যে মানবাধিকারকে যেভাবে দেখা হয়েছে সেটাই আজকে আমরা করব। আমরা জানি যে ভারতীয় সামাজিক এবং রাজনৈতিক জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা দলিল হচ্ছে ভারতের সংবিধান। তো ভারতের শাসন ব্যবস্থায় বা ভারত কীভাবে পরিচালিত হবে সেটা কিন্তু আমরা বিশদভাবে এই সংবিধানের মাধ্যমে জানতে পারি। একই সঙ্গে সংবিধানের বিভিন্ন অংশে অনেক মানবিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের যে বিভিন্ন অধিকার সেগুলো কিন্তু আমরা সংবিধানের থেকেই পেয়ে থাকি। এরকম বিভিন্ন মানবিক যে অধিকার রক্ষার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে ভারতের সংবিধানের দিকে তাকাই আমরা, যেমন ভারতবাসীদের জন্য বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে, পাশাপাশি এই অধিকারগুলো কীভাবে রক্ষিত হবে তার কিন্তু বিশেষ ব্যবস্থাও ভারতের সংবিধানে করা হয়েছে। কিন্তু সংবিধানে কোথাও মানব অধিকার কাকে বলে বা হিউম্যান রাইটস কী সে সম্পর্কে কিন্তু বলা নেই। কিন্তু যেহেতু ভারতবর্ষ মানবাধিকারের বিশ্ব ঘোষণাপত্র মেনে নিয়েছে, অর্থাৎ বিশ্ব মানবাধিকার কমিশন যে গঠিত হয়েছিল রাষ্ট্রসংঘের দ্বারা, সেই বিশ্ব মানব অধিকারের যে ঘোষণাপত্র সেখানে যেহেতু ভারতবর্ষ সই করেছে বা সেই নীতিটা যেহেতু মেনে নিয়েছে, তাই এটা অনুমান করা যায় যে বিশ্ব ঘোষণাপত্রে বা ইউএনের যে ডিক্লারেশন সেখানে যে
30টি ধারায় বিভিন্ন যে অধিকারগুলো, যেমন পৌর অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এই বিভিন্ন অধিকারগুলোকে যে স্বীকার করা হয়েছে বা তার যে উল্লেখ রয়েছে ইউএনের ডিক্লারেশনে, হিউম্যান রাইটস ডিক্লারেশনে, যে অধিকারগুলোকে মূলত 30টি ধারায় এই যে পৌর, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এই অধিকারগুলোর উল্লেখ আছে, সেগুলোর সবই কিন্তু ভারতবর্ষে স্বীকৃত, মনে রাখবে। তবে 1993-তে বা তার আগে আর কি, মূলত 1993-র আগে ভারত রাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকারের কোনো আনুষ্ঠানিক সংজ্ঞা দেওয়া চেষ্টা করা হয়নি। আফটার 1993, 1993 সালের পরে ভারতবর্ষে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং মানবাধিকার আদালত প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকার সুরক্ষা আইন পাশ করে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট, মনে রাখবে। এই আইন, এই যে মানবাধিকার সুরক্ষা আইন যেটা ভারতের পার্লামেন্টে পাশ হয়, সেই আইনের 2-1 নং ধারায় সর্বপ্রথম ভারতবর্ষে এই মানবাধিকারের সংজ্ঞা দেওয়া হয়। সেখানে যে ডেফিনিশন বা সংজ্ঞাটা দেওয়া হয় এই আইনের এই নির্দিষ্ট ধারায় 2-1 সেখানে বলা হয় যে মানবিক অধিকার বলতে বা হিউম্যান রাইটস বলতে সেই সব অধিকারগুলোকেই বোঝায় যেগুলি ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য ও মর্যাদার সঙ্গে জড়িত, মনে রাখবে। অর্থাৎ সেই সমস্ত অধিকারের সমন্বয় বা সমষ্টি যেগুলো মানুষের জীবন, স্বাধীনতা, সাম্য এবং মর্যাদার সঙ্গে জড়িত, এবং ভারতীয় সংবিধান দ্বারা সেই সমস্ত অধিকারগুলো অথবা ভারতীয় সংবিধান বা অথবা আন্তর্জাতিক সনদ বা ঘোষণাপত্র দ্বারা স্বীকৃত এবং আদালতের দ্বারা বলবৎযোগ্য। অর্থাৎ বিভিন্ন অধিকারের সমষ্টি যেগুলো মানুষের জীবন, স্বাধীনতা এবং সাম্য মর্যাদার সঙ্গে জড়িত, এবং সেইগুলোকে অবশ্যই কী বলছে, ভারতের সংবিধান দ্বারা বা আন্তর্জাতিক সনদ বা ঘোষণাপত্রের দ্বারা এবং আদালত দ্বারা, সেগুলো হচ্ছে যেমন ঘোষণাপত্র দ্বারা স্বীকৃত এবং আদালত দ্বারা হচ্ছে বলবৎযোগ্য। সেই সমস্ত অধিকারকেই বলছে মানব অধিকার। ঠিক আছে? তো এই হলো ভারতের প্রেক্ষাপটে মানব অধিকারের ডেফিনেশন বা সংজ্ঞা। ভারতবর্ষে এই মানবাধিকার কীভাবে যে বিভিন্ন যে মানবাধিকারগুলো, সেই মানবাধিকারের যে বিবরণ, সেগুলো আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাই যে ভারতবর্ষে প্রধান মানবিক অধিকার ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। অবশ্য এইসব অধিকার উল্লিখিত হয়েছে সংবিধানের বিভিন্ন অংশে বিভিন্ন রকমভাবে। প্রধান যে মানবাধিকার, কোন অধিকারগুলো মানুষের, সেগুলো কিন্তু স্বীকার করা হয়েছে বা তার উল্লেখ রয়েছে ভারতের সংবিধানের বিভিন্ন অংশে। তাই ভারতবর্ষের শিক্ষিত মানবাধিকারের পরিচয় পেতে হলে সংবিধানের যেসব অংশে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন বা জরুরি, সেই বিশেষ অংশগুলো হলো, যেমন সংবিধানের 3য় অংশ, পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে মানবাধিকারের সম্পর্কে আলোচনা করা হয়েছে। একই রকমভাবে সংবিধানের 4র্থ অংশ আমরা দেখব মানবাধিকারের বিষয় রয়েছে। এখন একই রকমভাবে সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কিছু ধারা, বিভিন্ন আর্টিকেল, এই সমস্ত বিষয়ের উপর মূলত ভারতের মানবাধিকারের যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাই। যেমন 3য় ভাগে স্বীকৃত যে মানবাধিকারগুলো ভারতের সংবিধানের পার্ট 3-তে যেসব মানবাধিকার সংক্রান্ত বিষয় রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে ভারতীয় সংবিধানের 6টি মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। যে ভারতের সংবিধানের 3য় অংশে যে 6টা মৌলিক অধিকার রয়েছে, আর্টিকেল 14 to 35, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই 6টি মৌলিক অধিকার, যেটা হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এবং কি বলছে, শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এই 6টা যে মৌলিক অধিকার, সেটা কিন্তু আমরা 3য় অংশে ভারতের সংবিধানে দেখতে পাই। ঠিক আছে?
যে এই সমস্ত অধিকারের যে সমন্বয় সেটা কিন্তু এই মানবাধিকারের ভারতের স্বীকৃত মানবাধিকারের অন্তর্গত, মনে রাখবে। কীরকমভাবে স্বাধীনতা মানে সাম্য স্বাধীনতা, এই যে 6টা মৌলিক অধিকার বললাম, ঠিক আছে। তো একই রকমভাবে আমরা ভারতের সংবিধানের স্বীকৃতি, যেমন চতুর্থ অংশে স্বীকৃত মানবাধিকার যদি আমরা দেখি, যে চতুর্থ অংশে স্বীকৃত মানবাধিকারগুলির যে ব্যবস্থা, সেখানে দেখব মূলত পৌর এবং রাজনৈতিক অধিকার, সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অধিকার, ঠিক আছে। তো এইটাও কিন্তু সংবিধানের 3য় ভাগে আমরা দেখতে পাই। চতুর্থ ভাগে বিশেষ করে যে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলো রয়েছে, তাই ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস, নির্দেশমূলক নীতিগুলো যেসব বর্ণনা করা হয়েছে সংবিধানে, সেগুলো বর্ণনা দিতে গিয়ে যেসব অর্থনৈতিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, মূলত অর্থনৈতিক যে বিভিন্ন অধিকার, সেই অর্থনৈতিক অধিকারগুলো কিন্তু এই স্বীকৃত ভারতে স্বীকৃত মানবাধিকারের মধ্যে পড়ে। যেমন দু একটা জিনিস বলি আমি, যেমন আয়ের বৈষম্য না থাকার অধিকার, উপযুক্ত জীবিকা লাভের অধিকার, ঠিক আছে। তো জাতীয় জীবনের সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থনৈতিক সুবিচার পাওয়ার অধিকার প্রভৃতি। এটা হচ্ছে সংবিধানের চতুর্থ ভাগে স্বীকৃত এই যে মানবাধিকার ভারতের সংবিধানের, ঠিক আছে। তো অর্থাৎ সংবিধানে স্বীকৃত বিভিন্ন অংশে যে বিষয়গুলো ভারতে, সেইগুলি মানবাধিকারের স্বীকৃত রূপ হিসেবে আমরা দেখতে পাই। একই রকমভাবে সংবিধানের প্রস্তাবনায় স্বীকৃত যে মানবাধিকারের বিবরণ দেওয়া আছে, ভারতের সংবিধানের প্রস্তাবনা পড়লে বা দেখলে আমরা জানতে পারি যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের কথা সেখানে বলা আছে, তাই না। একই রকমভাবে বাক, চিন্তা, বিশ্বাস এবং ধর্মচারণের স্বাধীনতার অধিকারের কথা আমরা সেখানে দেখতে পাই। একইভাবে সমান সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদা লাভের যে অধিকারের কথা প্রস্তাবনায় বলা আছে, এবং নাগরিকদের পরস্পরের সঙ্গে সৌভ্রাতৃত্ব অর্জনের যে অধিকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু মানবাধিকার স্বীকৃত মানবাধিকার, ভারতের সংবিধান স্বীকৃত মানবাধিকার। এবং সংবিধানের বিভিন্ন ধারায় যে স্বীকৃত মানবাধিকার, যেমন 32 নম্বর ধারায় অনুযায়ী যে আদালতের দ্বারা মৌলিক অধিকারগুলো সংরক্ষণের যে কথা বলা আছে, অর্থাৎ কোনো মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়, আর্টিকেল 32 এবং 226 অনুযায়ী সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কিন্তু কী করা যায়, মামলা দায়ের করা যায়। এবং সেক্ষেত্রে হাইকোর্ট 226 নং ধারা বলে রিট বা লেগ জারি করতে পারে, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে 32 নং ধারা বলে রিট জারির মাধ্যমে কী করতে পারে, এই যে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে কী করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো এইভাবে আমরা আর্টিকেল 32 সংবিধানের, আর্টিকেল 226, আর্টিকেল 326, যেখানে 326-এ যেখানে 18 বছরের কম বয়স নয় এমন ভারতীয় নাগরিকের যে ভোটাধিকার যদি না ওঠে, সেক্ষেত্রে এটা আলোচনা করতে হবে। একই রকমভাবে 265, 301, এই বিভিন্ন ধারায় সংবিধানের এই বিভিন্ন ধারায় স্বীকৃত মানবাধিকার, যেটা ভারতের সংবিধানে আমরা লক্ষ্য করতে পারি। এইভাবে ভারতের সংবিধানে হিউম্যান রাইটস বা মানবাধিকারগুলো স্বীকৃত হয়েছে। এবার ভারতবর্ষে এই যে মানবাধিকারগুলো রক্ষার জন্য যে মূলত জাতীয় স্তরে যে কমিশন গঠন করা হয়েছে, যেটাকে বলছি আমরা জাতীয় মানবাধিকার কমিশন, সেই জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা যদি আলোচনা করি, যে রোল অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, আমাদের প্রশ্নটা আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে, বা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে মানবাধিকার সুরক্ষা আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন কবে, প্রথমেই যেটা লিখতে হবে সেটা কবে গঠিত হয়। ভারতে সেটা মানবাধিকার সুরক্ষা আইন গঠিত হয় 1993 সালে, ঠিক আছে। তো 1993 সালের 28 সেপ্টেম্বর থেকে সেটা কী হয়, কার্যকর হয়। এই আইন অনুযায়ী ভারতবর্ষে একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়, এবং এই কমিশন যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করে আসছে আজ পর্যন্ত। এই জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর দিল্লিতে অবস্থিত,
এখানে একজন সভাপতি এবং 7জন অন্যান্য সদস্য নিয়ে এই জাতীয় মানবাধিকার কমিশন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। অর্থাৎ একজন সভাপতি থাকেন এবং অন্যান্য আরও 7জন সদস্য নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। এই গঠনের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী করে ছিলেন এমন, মানে প্রাক্তন প্রধান বিচারপতি আর কি, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এমন একজন ব্যক্তিকে সাধারণত কমিশনের সভাপতি করা হয়। এবং পদাধিকার বলে জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় তপশিলি জাতি এবং উপজাতি কমিশন এবং জাতীয় মহিলা কমিশন এর সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হন। এছাড়া আরও যে 4জন সদস্য নিযুক্ত হন তারা আইন অনুযায়ী নিযুক্ত হন। আইন অনুযায়ী তাদের মধ্যে একজনকে অবশ্যই সুপ্রিম কোর্টের কার্যরত বা প্রাক্তন বিচারপতি হতে হবে। দ্বিতীয়ত একজনকে অবশ্যই হাইকোর্টের বর্তমান এবং প্রাক্তন বিচারপতি হতে হবে এবং মানবাধিকার সম্পর্কে জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন 2জন ব্যক্তি হতে হবে। এই হচ্ছে মোট একজন সভাপতি বললাম এবং 7জন অন্যান্য সদস্য নিয়ে ভারতের যে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। এবার কমিশনের সভাপতি ও 4জন সদস্য রাষ্ট্রপতির সই এবং সিলমোহর সম্বলিত আদেশপত্র দ্বারা নিযুক্ত হন। অর্থাৎ রাষ্ট্রপতি কী করে এই জাতীয় মানবাধিকার কমিশনের যে সদস্য, মূলত সভাপতি এবং অন্যান্য সদস্যদের নির্বাচিত করেন। তবে এই নিয়োগের আগে একটি কমিটির কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ নিতে বাধ্য থাকেন রাষ্ট্রপতি। অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি গঠন করা হয়, যে কমিটিতে কে থাকে, প্রধানমন্ত্রী থাকে, লোকসভার স্পিকার থাকে, ভারতের স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী থাকবে, লোকসভা ও রাজ্যসভার যে বিরোধী দলনেতা, রাজ্যসভার সহসভাপতি, এই সমস্ত ব্যক্তিদের নিয়ে গঠিত একটা কমিটি এবং তাদের সুপারিশে রাষ্ট্রপতি কিন্তু এই সভাপতি এবং 4জন সদস্যকে নিযুক্ত করেন। এই সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। জাতীয় যে মানবাধিকার কমিশন এর যে কার্যকালের মেয়াদ, তাদের মেয়াদ হচ্ছে 5 বছর। তবে 5 বছরের আগে কেউ অবসর পদত্যাগ করতে পারে বা কাউকে পদচ্যুত করা যায় আর কি। আচ্ছা, জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি এবং নিযুক্ত সদস্যদের কেউ দেউলিয়া বলে ঘোষিত হলে, কর্মরত অবস্থায় কোনো সবেতন চাকরি নিলে, শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে কাজ চালাতে অসমর্থ হলে এবং উপযুক্ত আদালতের দ্বারা উন্মাদ বলে ঘোষিত হলে অথবা নৈতিক অপরাধের জন্য দণ্ডিত হলে রাষ্ট্রপতি সরাসরি তাদের পদচ্যুত কিন্তু করতে পারে। এটা কিন্তু বলা আছে। তো এটা হলো এই জাতীয় যে মানবাধিকার কমিশন, এই মানবাধিকার কমিশনের গঠন। এবার এর যে কার্যাবলী, কী কী কাজ করে থাকে। মানবাধিকার সুরক্ষা আইনের 12 নং ধারা অনুযায়ী কমিশন নিজ উদ্যোগে অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তির পেশ করা আবেদনের ভিত্তিতে বিভিন্ন ধরনের কার্যাবলীসমূহ সম্পাদন করে থাকে। যেমন প্রথম যে কাজ, সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের সহায়তা এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সরকারি কর্মচারীদের অবহেলা সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, এটা আমি কন্টিনিউ করবো নেক্সট ক্লাসে আবার। থ্যাংক ইউ।